তোমরা জানো যে কোনো ভাষার শক্তি নিহিত থাকে তার শব্দ ভাণ্ডারের মধ্যে। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের বাংলা ভাষার মধ্যেও বিশ্বের নানান ভাষা সম্পৃক্ত হয়ে গেছে। তাই আমরা দেখি বাংলা ভাষার মধ্যে দেশি বিদেশি প্রভৃতি নানান ভাষার সংমিশ্রণ। অনেক সময় বাংলা ভাষার মধ্যে থাকা কোনটি দেশি শব্দ, কোনটি তৎসম, অর্ধতৎসম, কোনটি তদ্ভব, আবার কোনটি বা মিশ্র বা সংকর, তা খুঁজতে গিয়ে বা বিচার করতে গিয়ে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। তাই কিভাবে তোমরা খুব সহজে ও চটপট কোনটি কী ভাষার অন্তর্গত তা বুঝতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আমরা এই পাঠে শব্দভাণ্ডারের সমস্ত বিষয়টি নিয়ে পর্যালোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবার চেষ্টা করব শব্দগুলির উৎস ও তাদের প্রকৃতি। আশা করি ভিডিওটি দেখলে তোমরা খুব সহজেই শব্দভাণ্ডার এবং তার শ্রেণীবিভাগ ও কোনটি কোন জাতীয় শব্দ তা নিজেরাই নির্ণয় করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। যেহেতু আর্য ভাষা তথা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, সেহেতু বাংলা শব্দভাণ্ডারে সংস্কৃত ভাষা থেকে আগত শব্দের সংখ্যাই বেশি। আমরা জানি বহু প্রাচীনকাল থেকেই বাংলাদেশে অনার্যরা বাস করত, তো তাদেরও মুখের কিছু ভাষা ছিল, সেই ভাষাগুলো বাংলা ভাষায় মিশে গেছে। আবার আর্যরা এসেছে, তাদের ভাষা মিশেছে। এমনি করে কালে কালে আমাদের বাংলাদেশে বহু জাতির অনুপ্রবেশ ঘটেছে। রবীন্দ্রনাথের ভাষায় বলতেই পারি, শক হুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। অর্থাৎ এই দেশে শক, হুন, পাঠান, মোগল, ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি বহু ভাষাভাষীর মানুষ, এমনকি শেষ পর্যন্ত ইংরেজ, তারা কেউ এসেছে লুটপাট করতে, কেউ এসেছে ব্যবসা বাণিজ্য করতে, কেউ বা এই দেশের মধ্যে থেকে এই দেশের মানুষকে ভালোবেসে এদেশেই পাকাপাকিভাবে বসবাস করতে লেগেছে। তাই আমাদের বাংলা সংস্কৃতির মধ্যে এদের ভাষাও ওতপ্রোতভাবে মিশে গিয়েছে, যার ফলে বাংলা শব্দভাণ্ডার এক সুবিশাল আকার ধারণ করেছে। অর্থাৎ এই বাংলায় বহু প্রজাতির মানুষের শব্দ, বহু ভাষার মিলন ঘটেছে। তাই আমরা বলতে পারি বাংলা ভাষায় যে সুবিশাল শব্দভাণ্ডার গড়ে উঠেছে তার প্রধান কারণ একটা নয়, রাজনৈতিক, ভৌগোলিক, অর্থনৈতিক নানান কারণ রয়েছে। এগুলোকে বিভাজন করলে কতগুলো ভাগ করব। প্রথমত আমরা উৎস অনুসারে বাংলার শব্দের শ্রেণীবিভাগ করলে পরে 3 ভাগে ভাগ করতে পারি, যথা ক মৌলিক শব্দ, খ আগন্তুক শব্দ, গ নবগঠিত শব্দ। এরপর মৌলিক শব্দ, আগন্তুক শব্দ ও নবগঠিত শব্দগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা বুঝবে যে কিভাবে কোন শব্দগুলোকে আমরা কোন পর্যায়ের মধ্যে ভাগ করছি। প্রথমেই আসা যাক মৌলিক শব্দের কথায়। মৌলিক শব্দ অর্থাৎ মূল শব্দ, যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা প্রাচীন বৈদিক ভাষা ও সংস্কৃত থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে, সেই শব্দগুলিকে আমরা মৌলিক শব্দ বলতে পারি। এখন আমরা দেখে নিই কোন কোন শব্দগুলো এই পর্যায়ে পড়ে, অর্থাৎ মৌলিক শব্দের শ্রেণীবিভাগ। প্রথমে তৎসম শব্দ, দ্বিতীয় অর্ধ তৎসম শব্দ, তৃতীয় তদ্ভব শব্দ ও চতুর্থ দেশি শব্দ। এই শব্দগুলিকে আমরা মৌলিক শব্দ বলতে পারি। তৎসম শব্দ, তৎ অর্থাৎ তার, সম অর্থাৎ সমান, এক কথায় তার সমান। কার সমান? এখানে তার বলতে সংস্কৃত ভাষাকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি সংস্কৃতের সমান। সংস্কৃতের সমান যে শব্দগুলো, অর্থাৎ সরাসরি সংস্কৃত থেকে যে শব্দগুলো বাংলায় এসেছে সেগুলোকে আমরা তৎসম বলতে পারি। তাহলে আমরা তৎসম শব্দ কি করে চিনব? চেনার একটা সহজ উপায় আছে। তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখাগুলো পড়বে, দেখবে সেখানে যে বাংলা শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো সাধু ভাষায় লেখা। অর্থাৎ এক কথায় এই সাধু ভাষায় রচিত শব্দগুলোর বেশিরভাগটাই তৎসম শব্দ।
কথা মনে রাখতে হবে, বাংলা ভাষায় গৃহীত তৎসম শব্দ মোট বাংলা শব্দের প্রায় 44%, অর্থাৎ প্রায় 55,000, আর বাংলা শব্দভাণ্ডারে এরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বর্তমানে বাংলা শব্দভাণ্ডারে তৎসম শব্দ সংখ্যা এবং তার ব্যবহার ক্রমশ কমে আসছে। তার কারণ এই সাধু ভাষার ব্যবহার কমছে, সেই কারণে তৎসম শব্দের ব্যবহারও তত হ্রাস পাচ্ছে, আর সেই স্থান দখল করে নিচ্ছে তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশি শব্দ। এখন তো বিদেশি শব্দ সবচাইতে বেশি পরিমাণে বাংলা ভাষায় অনুপ্রবেশ করছে। তাহলে তৎসম শব্দগুলো চিনতে গেলে তোমাদেরকে সাধু ভাষার শব্দগুলোকে দেখতে হবে। যেমন দুগ্ধ, মণ্ডল, সূর্য, আকাশ, বায়ু, অরণ্য, গিরি, নক্ষত্র, নিমন্ত্রণ, শাস্ত্র, জাহ্নবী, পিতা, মাতা, ফল, লতা, চন্দ্র, হস্ত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই সমস্ত শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলায় ঢুকেছে। এগুলোকে আমরা তৎসম শব্দ বলতে পারি। তাহলে দেখে নাও তৎসম শব্দের সংজ্ঞাটা কি দাঁড়াবে। না, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা অবিকৃত রূপে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং এখনও আসছে, তাদের বলা হয় তৎসম শব্দ। আমি কতগুলো তৎসম শব্দের উদাহরণ লিখি। যেমন লতা, পিতা, মাতা, আকাশ, গিরি, শয্যা, কর্ণ, পুষ্প, পাষাণ, বায়ু ইত্যাদি। সহজে মনে রাখতে গেলে তোমরা বুঝবে যে সাধু ভাষাগুলো বেশিরভাগই কিন্তু তৎসম শব্দ। এবার আমরা পরবর্তীতে আসছি। এবারে আসি অর্ধ তৎসম শব্দের বিষয়ে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, তৎসম এই কথার আগে অর্ধ কথাটা যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা এতক্ষণ যে সমস্ত তৎসম শব্দগুলো শিখলাম, সেই সমস্ত শব্দগুলোকে যদি অর্ধভাবে উচ্চারণ করা যায়, অর্ধভাবে মানে বিকৃতভাবে। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। ধরো ঘৃণা, ঘৃণা কথাটাকে আমরা সরাসরি ঘৃণা না বলে বলি ঘেন্না। জীবনের প্রতি একেবারে ঘেন্না ধরে গেছে। এই যে ঘৃণা থেকে হলো ঘেন্না, সরাসরি ঘৃণাটাকে রূপান্তরিত করলাম না, একটু বিকৃতভাবে উচ্চারণ করলাম। ঘৃণা, ঘেন্না। যেমন গৃহিণীকে বলি গিন্নি, কুৎসিতকে বলি কুৎসিত। তো বাংলা ভাষার এই সমস্ত তৎসম শব্দগুলোকে কিছুটা বিকৃতভাবে বা কম বেশি রূপান্তরিত করে যদি আমরা উচ্চারণ করি, তাহলে যে শব্দটি পাওয়া যায় সেটিকে আমরা অর্ধ তৎসম শব্দ বলতে পারি। তাহলে এর সংজ্ঞাটা কি দাঁড়াবে দেখিনি। বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের জন্য কম বেশি রূপান্তরিত হয়েছে, তাদের অর্ধ তৎসম শব্দ বলে। তাহলে অর্ধ তৎসম শব্দ চিনব কী করে? খুব সহজ। আমরা এতক্ষণ তৎসম শব্দগুলো চিনেছি। সাধু ভাষার শব্দগুলো বেশিরভাগই তৎসম শব্দ। সেগুলোকেই যদি আমরা বিকৃত করে উচ্চারণ করি, তখনই আমরা জানব সেটা অর্ধ তৎসম। কতগুলো উদাহরণ দিই, দেখো ভালো বুঝতে পারবে। যেমন গৃহিণী থেকে গিন্নি, কুৎসিত থেকে কুৎসিত, ক্ষুধা থেকে খিদে, সূর্য থেকে সূর্যি, পুরোহিত থেকে পুরুত, দ্বার থেকে দুয়ার, উচ্ছন্ন থেকে উচ্ছন্ন, মহোৎসবকে আমরা বলি মৎসব, আধিক্য তাকে বলি আধিক্যে। ঠিক তেমনি করে আরও অনেক অনেক উদাহরণ রয়েছে। যেমন কৃষ্ণকে আমরা বলি কেষ্ট, পুত্রকে বলি পুত্তুর, শ্রীদামকে বলি ছিদাম, শ্রীকে বলি ছিরি, রাত্রিকে বলি রাত্রির, কীর্তনকে বলি কেত্তন, প্রদীপকে পিদিম, প্রীতিকে পিরীতি, প্রণামকে পেন্নাম, পেন্নাম হয়ে বাবা ঠাকুর, শ্রাদ্ধকে ছেরাদ্দ। তো এইভাবে আমরা শব্দগুলোর বিকৃতভাবে উচ্চারণ করি, তখন তাকে আমরা বলবো অর্ধ তৎসম। এবার আসি তদ্ভব শব্দের কথায়। তদ্ভব শব্দটিকে ভাঙলে আমরা পাব তৎভব। তৎ অর্থাৎ তার, ভব শব্দের অর্থ হলো উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন বা তার থেকে উদ্ভব। তার বলতে কি বুঝছি? সে একইভাবে তার বলতে আমরা সেই জননী ভাষা সংস্কৃতকে বুঝি, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকেই উৎপন্ন।
তবে এক্ষেত্রে একটা বিশেষ রীতি আছে, সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয় না। কীরকমভাবে? দীর্ঘকাল ধরে মানুষের মুখে কথাগুলো ফিরতে ফিরতে নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়েছে। তাই সংস্কৃত থেকে প্রথমে প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে যখন পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় পরিণত হয়েছে, তখন সেই শব্দগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রাচীন সংস্কৃত শব্দ বা সংস্কৃত শব্দগুলি অপভ্রংশ বা প্রাকৃতের মধ্য দিয়ে যদি বাংলায় এসে প্রবেশ করে, তবেই সেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলতে পারি। খুব সহজ একটা উদাহরণ দিই আমরা, তাহলে বুঝতে পারবো। যেমন ধরো ষোড়শ, ষোড়শ শব্দ, তার থেকে প্রাকৃত শব্দ হয়েছে ষোলহ, তার থেকে হলো 16। তাহলে ষোড়শ থেকে ষোলহ, তার থেকে হলো 16, মাঝে প্রাকৃত শব্দটা 16 রয়ে গেছে, কিন্তু আমরা বাংলায় 16 বলছি। তাহলে এই 16 শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ। এখন আমরা এগুলো চিনব কী করে? চেনার একটা উপায় হচ্ছে, তোমরা যেমন সাধু ভাষাগুলোকে তৎসম শব্দ বলে চিনেছিলে, বেশিরভাগ সাধু ভাষাগুলো হয়েছিল তৎসম শব্দ, তেমনি এক্ষেত্রেও বেশিরভাগ চলিত ভাষাগুলোই আমরা তদ্ভব শব্দের অন্তর্ভুক্ত করতে পারি। এখন দেখে নাও তদ্ভব শব্দের সংজ্ঞাটা কী হবে। যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলায় এসেছে, তাদের বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ যে কোনো তদ্ভব শব্দকে যদি আমরা একটু পিছন দিকে ফিরে যাই, তাহলে কিন্তু মূল সংস্কৃত শব্দটাকে আমরা পেয়ে যাব। যেমন আমরা বললাম হাত, এই হাত শব্দটা কি করে এসেছে? না হস্ত থেকে এসেছে। তেমনি চক্ষু থেকে চোখ, কর্ণ থেকে কান, এই চোখ, কান, নাক, এগুলো সবই তদ্ভব শব্দ। নিশ্চয়ই বুঝতে পারছো, যে কোনো তদ্ভব শব্দকে যদি আমরা একটু খুঁজি, তাহলে দেখব তার পিছনে সংস্কৃত শব্দ রয়েছে, এবং সে সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে তদ্ভবে পরিণত হয়েছে। দেখো, একটা চার্টের মধ্যে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কতগুলো শব্দের রূপান্তর। যেমন মৃত্তিকা থেকে মট্টিয়া, প্রাকৃত শব্দ মট্টিয়া, তার থেকে হয়েছে বাংলা মাটি। তেমনি করে উদ্ধার, তার থেকে প্রাকৃত হয়েছে উধার, বাংলা হয়েছে ধার। ভক্ত, এই সংস্কৃত শব্দটি প্রাকৃতে ভত্ত এবং এখন বাংলায় ভাত। তেমনি হস্ত, হত্থ, হাত। ষোড়শ, ষোলহ, 16। তেমনি কার্য, কার্য থেকে বাংলায় হয়েছে কাজ। আবার কাষ্ঠ, কাষ্ঠ, তার থেকে বাংলায় হয়েছে কাঠ। এইভাবে আমরা তদ্ভব শব্দগুলোকে চিনবার চেষ্টা করব। মনে রাখবে, সাধু ভাষায় বেশিরভাগই তৎসম শব্দ, চলিত ভাষায় বেশিরভাগই আমরা তদ্ভব শব্দ পাব। এবারে মৌলিক শব্দের শেষ ভাগ দেশি শব্দকে নিয়ে আমরা আলোচনা করি। দেশি শব্দ বলতে আমরা কোনগুলোকে বুঝি? দেশি মানে হচ্ছে দেশীয়, অর্থাৎ আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে যে ভাষায় মানুষ কথাবার্তা বলতো। আর্যরা আসার আগে অনার্য গোষ্ঠীরা, যেমন দ্রাবিড় বা অস্ট্রিক, এই সমস্ত মানুষদের মুখের কিছু ভাষা আমাদের বাংলায় চলে এসেছে। সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত সেই সমস্ত ভাষাগুলোকেই আমরা দেশি শব্দ বলবো। যেমন দ্রাবিড় ভাষা থেকে আগত শব্দগুলো সাঙা, উলু, পিলে ইত্যাদি। আবার অস্ট্রিক ভাষা থেকে আগত কিছু শব্দ, যেমন ঢেঁকি, ঝাঁটা, ডাব, ঢ্যাঁড়স, ঝোল, ঢোল ইত্যাদি, এই শব্দগুলোকে আমরা দেশি শব্দই বলি। অর্থাৎ এক কথায় বলতে হয় যে আর্যরা আসার আগে অনার্য জাতিরা যে ভাষায় কথা বলতো, সেই শব্দগুলো কিছু রূপান্তরিত হয়ে বা কিছু পরিবর্তিত হয়ে বাংলা ভাষার সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা কি করে দেশি শব্দ, তদ্ভব শব্দ, তৎসম শব্দ এগুলো সহজে কি করে চিহ্নিত করব? তোমরা তো দেখলে, তৎসম শব্দ বলতে আমরা সাধু ভাষার প্রভাবটাকে বলেছিলাম, তদ্ভব শব্দতে চলিত ভাষার কথা বলেছিলাম। তেমনি দেশি শব্দ চেনার আমি কিছু শর্টকাট টিপস দিচ্ছি।
কিন্তু সর্বক্ষেত্রেই এগুলো হবে তার কোনো মান নেই। মনে রাখবে, প্রাচীনকালে আমাদের ব্যবহৃত ভাষাগুলো হচ্ছে দেশি শব্দ। এই শব্দের মধ্যে আমরা কিছু ধ্বনির বেশি প্রভাব লক্ষ্য করব, যেমন ক, খ, ঘ, চ, ঝ, ট, ঠ, ড, ঢ। এই সমস্ত বর্ণগুলোর প্রভাব এই শব্দে বেশি করে পাওয়া যায়। যেমন দেখতেই পাচ্ছ, ঢেঁকি, ঝাঁটা, ডাব, ঢ্যাঁড়স, ঝোল, ঢোল। এই যে শব্দগুলো, এই শব্দগুলো দেশি শব্দ। এটা শুধু মনে রাখার বিষয় অবশ্য। আমি যে বর্ণগুলো বললাম সব ক্ষেত্রেই যে এগুলো হবে তার কোনো মানে নেই, কিন্তু বেশিরভাগ দেশি শব্দের ক্ষেত্রে এই বর্ণগুলোর প্রভাব বেশি করে পড়ে। আমরা এবারে দেশি শব্দের সংজ্ঞাটা একবার দেখে নিই। দেশি শব্দ কাকে বলে? আর্যরা বাংলাদেশে আসার আগে যে অনার্য জাতিরা বাংলাদেশে বসবাস করত, তাদের ব্যবহৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে দেশি শব্দ বলা হয়। অর্থাৎ আর্যরা বাংলাদেশে আসার আগে যে অনার্য জাতিরা বাংলাদেশে বসবাস করত, তাদের ব্যবহৃত কিছু ভাষা, সেইখান থেকে কিছু শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। অবশ্যই এগুলো রূপান্তরের মধ্য দিয়ে বা পরিবর্তনের মধ্য দিয়েই এসেছে। এই শব্দগুলোকে আমরা বলবো দেশি শব্দ। এখন এই দেশি শব্দের কিছু উদাহরণ আমরা যদি দেখে নিই, তাহলে আমাদের দেশি শব্দগুলোকে চিনতে সুবিধা হবে। যেমন কিছু পাখির নাম আছে, যেমন টিয়া, দোয়েল, ফিঙে, ঘুঘু, ঘড়িয়াল, বেনেবৌ, চাতক, বাবুই ইত্যাদি। এরকম অজস্র পাখি আছে যেগুলো দেশি শব্দ। আরও অন্যান্য জীব রয়েছে, যেমন কেঁচো, চিংড়ি, খোকা, খুকি, পোকা, বকনা, বাছুর। এগুলো দেশি শব্দের অন্তর্ভুক্ত। আরও কিছু দেশি শব্দের আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধুনুচি, ডিঙা, ঢাল, বঁটি, ধামা, ঝাঁকা, কোঁচর, ঝুড়ি, ঠোঙা, নরুন, বড়শি, টোপর, খড়, তেঁতুল, মুড়ি, টাঙি, ঘোমটা, ঢোল, কুলা, ঢোঁড়া, টুকরি, চটি, চাকি, ঘুড়ি, ঢেউ, ডাঁশা। এইরকম অজস্র দেশি শব্দ আমাদের বাংলায় প্রচলিত আছে। তাহলে এই পর্বে আমরা আলোচনা করলাম মৌলিক শব্দের অন্তর্গত তৎসম, অর্ধতৎসম, তদ্ভব ও দেশি শব্দ নিয়ে। আগামী পর্বে আমরা আগন্তুক শব্দ ও নবগঠিত শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ছাত্ররা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।